সবাইকে খাবার পরিবেশন করতে ব্যস্ত তটিনী। মাধুর্য প্লেটে খাবার নিয়ে তটিনীর দিকে তাকিয়ে আছে। শাড়ি পরিহিত মাথায় ঘোমটা দেওয়া তটিনীকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে চেয়েও চোখ ফেরাতে পারছে না। পেটে হালকা ব্যথা অনুভব হওয়ার পর মাধুর্য পাশ ফিরে দেখল তার কাজিন মিটিমিটি হাসছে। বাকিদের দিকে তাকাতেই বাকি কাজিনরা চোখ দিয়ে নানান ইশারা করছে। অপ্রস্তুত হয়ে পড়ল সে। দ্রুত মাথা নিচু করে খেতে লাগলো। তাড়াহুড়ো করে হাঁটার কারণে অসাবধানতাবশত শাড়ির আঁচলের সাথে পা পিছিয়ে পড়ে যেতে নিলে মাধুর্য তার হাত টেনে ধরল। কি হয়েছে তা ভালো মতো বোঝার আগেই তাকে টেনে সোজা করে দাঁড় করিয়ে দিল মাধুর্য। তটিনী ড্যাব ড্যাব করে তার মুখপানে তাকিয়ে রইল। এভাবে ছুটছো কেন? কেউ তাড়া করেছে নাকি? শাড়ি পরে কেউ এভাবে ছোটাছুটি করে? তটিনী কিছু না বলে এখনও তাকিয়ে আছে দেখে মাধুর্য তার নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, সাবধানে চলাফেরা করবে। হাত পা ভেঙে বসে থাকলে তখন তোমার পরিবার মনে করবে আমরা তোমার যত্ন নিচ্ছি না, আমরা তোমার প্রতি মনোযোগী না। সে চলে যেতেই তটিনী নিজের সেই হাতটার দিকে তাকালো যা কিছুক্ষণ আগে মাধুর্য ধরেছিল। সেই জায়গায় স্পর্শ করে বলল, আহ কি রোমান্টিক, একেবারে রোমান্টিক সিনেমার দৃশ্য। শাড়িটাও পায়ের সাথে একেবারে সঠিক সময় পেঁচিয়েছিল। এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? আরও কিছু সময় হাতটা ধরে রাখলে কি হতো? পর মুহূর্তেই নিজের বাচ্চামো ধরনের কথা শুনে তটিনী জিভ কাটল। গালে হালকা চাপড় দিয়ে নিজেই নিজেকে ধমক দিয়ে বলল, তটিনী, তুমি এখন আর কলেজে পড়ুয়া মেয়ে নও। যতই সে তোমার এককালের পছন্দের মানুষ হোক না কেন, তুমি এখন যুবতী, বিবাহিত। এসব বাচ্চামো তোমার সাথে মানানসই নয় একদম। তার চেয়েও বড় কথা, তার সামনে তোমার দুর্বলতা প্রকাশ করা যাবে না। নো নেভার। এসব বলে নিজের সাময়িক সময়ের জন্য বুঝ দিলেও না চাইতেও সময় অসময়ে তার সেই কলেজ পড়ুয়া কিশোরীর সত্তা বেরিয়ে আসবেই। ট্রেন চলছে নিজের গতিতে। জানালার পাশে মাথা ঠেকিয়ে মুখের সামনে বই ধরে আছে তটিনী। আজ তারা দুজনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। চাকরির সূত্রে মাধুর্য সেখানে একটা ফ্ল্যাটে থাকে। তটিনীর বিপরীত দিকে বসে ফোন চালাচ্ছে মাধুর্য। তটিনী বই নিয়ে বসে থাকলেও সে বই পড়ছে কম আর চোখে মাধুর্যকে বারবার পরখ করছে বেশি। পুনরায় আবার তাকালো সে। উফ, ব্রাউন কালারেও যে কাউকে এতটা সুদর্শন লাগতে পারে একে না দেখলে বুঝতেও পারতাম না। এত সুন্দর কেন এই ছেলে? আমি ওর বিবাহিত স্ত্রী হওয়ার সত্ত্বেও যেভাবে নজর দিয়ে চলেছি, না জানি অন্য মেয়েরা আরো কত নজর দেয়। বাবুদের মতো কালো কাজল লাগিয়ে দিতে হবে যেন কারো নজর না লাগে। কথাগুলো বিড়বিড় করতে করতে ব্লাশ করতে লাগলো তটিনী। বা বইয়ের আড়ালে নিজের মুখ আড়াল করলো সে। তার এই ব্যবহার মাধুর্যের নজর এড়িয়ে গেল না। এরকম করছো কেন? এমনও তো না যে কোনো রোমান্টিক উপন্যাস পড়ছো তো হরর থ্রিলার, তাও এত ব্লাশ করছো কেন? বইয়ের পাতা কি অন্য কোনো বইয়ের সাথে পরিবর্তিত হয়ে গেছে নাকি? বিব্রত বোধ করলো তটিনী। সোজা হয়ে বসলো, চুলগুলো কানের কাছে গুজে দৃঢ়কণ্ঠে বলল, আমার বই, আমার ইচ্ছে। আমি তা পড়ে কিরূপ প্রতিক্রিয়া দেখবো আপনার কি? আমার অনেক কিছু। চট্টগ্রামে আমি একা থাকি, তোমার উপর আবার কিছু ভর করলে তো সমস্যা। তোমার যে অদ্ভুত ব্যবহার দেখছি, যদি আমার অনুমান সত্যি হয় তখন তুমি রাত বিরতে আমার উপর চড়াও হলে আমাকে তো কেউ বাঁচাতে আসবে না। ভাবতেই আমার গা শিউরে উঠছে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আমার মতে মনে হচ্ছে আপনার উপর কিছু ভর করেছে, তাই তো সবসময় এত বাজে কথা বলেন। এখন তো আমার নিজের নিরাপত্তা নিয়ে দ্বিধার সৃষ্টি হচ্ছে। বলেই ভেঙচি কেটে অন্যদিকে ফিরে আবারও বইয়ের চোখ রাখলো সে। তাদের নতুন বাসায় আসার আজ দ্বিতীয় দিন। 4 রুমের একটা মাঝারি সাইজের ফ্ল্যাট এটি। রাতে ঘুমানোর জন্য বিছানা ঠিক করছে তটিনী। মাধুর্য পাশে থাকা চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। মাধুর্য ল্যাপটপটা টেবিলে রেখে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, সেই মুহূর্তে পুরো রুমে অন্ধকার ছেয়ে গেল। পুরো রুম তটিনীর চিৎকারে ভরে উঠল। নিজের কোলের উপর ভর অনুভব করলো মাধুর্য। বুঝতে বাকি নেই কি হয়েছে। হতাশা ভরা নিঃশ্বাস নিল সে। বিড়বিড় করে বলল, এত বড় মেয়ে হয়েও নাকি ভয় পায়। কিছু মুহূর্ত পর নিজের হাতে জ্বালা অনুভব করলো মাধুর্য। কেন এরকম অনুভব হচ্ছে তা বোঝার চেষ্টা করছে। সময়ের সাথে সাথে জ্বালা অনুভূতিও বৃদ্ধি পাচ্ছে বলে তার মনে হলো। এক সময় আর সহ্য করতে না পেরে তটিনীকে নিজের কোল থেকে ঠেলে উঠিয়ে দিল সে। তটিনী উঠে দাঁড়ালো, তবে মাধুর্যের টি শার্টের এক পাশ খামচে ধরে আছে। এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছো কেন? সামান্য কারেন্টই তো গিয়েছে। ও আপনি বুঝবেন না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, দম বন্ধ বন্ধ লাগে। অন্ধকারে আমার খুব বাজে ধরনের ফোবিয়া আছে।
এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালান। অন্ধকারে হাতড়ে ফোন খুঁজে পেল মাধুর্য। ফোনের টর্চ জ্বালিয়ে তটিনীর দিকে তাকালো সে। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে মেয়েটা। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ বিদ্যমান। হতাশা ভরা নিঃশ্বাস নিয়ে পাশে থাকা তোয়ালেটা হাতে নিল সে। তটিনীর দিকে হাত বাড়াতে নিলে সে নিজের মুখ সরিয়ে নিয়ে প্রশ্ন করলো, কি করছেন? তোয়ালে পিছিয়ে মরা চিন্তা করছেন নাকি? বোকা মেয়ে, নিজের অবস্থা দেখেছো? নাও, তুমি নিজেই মুছে নাও। লজ্জা পেল তটিনী। মাথা নত করে মাধুর্যের থেকে তোয়ালেটা নিয়ে ঘাম মুছে নিল। এখনো সে মাধুর্যের টি শার্ট খামচে ধরে আছে। গরমে দুজনেরই অবস্থা খারাপ। মাধুর্য হাফসাপ করছে। পূর্বে সে একা থাকার কারণে কারেন্ট চলে গেলে গায়ে থাকা পোশাকটা খুলে ফেলতো, তখন একটু হলেও অস্বস্তি কম অনুভব হতো। কিন্তু এখন তটিনী কি ভাববে এইভাবে খুলছে না। যতই তার স্ত্রী হোক, এখনো তাদের মাঝে অদৃশ্য দ্বিধার দেয়ালটা বিদ্যমান। মাধুর্যের টি শার্ট ধরে থাকতে থাকতে এবার তটিনী হাত ব্যথা করছে। নিজের ভেতরে থাকা ভয়ের কারণে ছাড়তেও মন সায় দিচ্ছে না। এবার আর থাকতে না পেরে বলেই বসলো, কি ফালতু জায়গায় থাকেন আপনি? আধ ঘন্টা হয়ে গেল, এখনো কারেন্ট এলো না। ইলেকট্রিসিটির দায়িত্বে থাকা লোকটা কি ঘুমিয়ে পড়েছে নাকি বেহুশ হয়ে পড়ে আছে? হতে পারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতিতে বিমোহিত হয়ে কারেন্ট দেওয়ার কথা ভুলে গিয়েছে। এই গরমে মাধুর্যের কথা শুনে তটিনীর হাসি তো এলো না, বরং মুখশ্রীতে আরো বিরক্তি ছেয়ে গেল। সে পরবর্তীতে কিছু বলার জন্য মুখ খুলবে, সে সময় কারেন্ট চলে এলো। হাঁপ ছেড়ে বাঁচল তটিনী। এত সময় পর মাধুর্যকে ছাড়লো সে। পাশ থেকে মাধুর্য হাসতে হাসতে বলল, মনে হয় তোমার কথা টেলিপ্যাথির মাধ্যমে শুনে নিয়েছে। তোমার উপর দয়া করে প্রাকৃতিক কাজে বিরতি দিয়ে কারেন্ট ফেরত দিয়ে গিয়েছেন। রাখুন তো আপনার বাজে কথা। কি সব অশ্লীল কথাবার্তা বলছেন? কিসের অশ্লীল কথাবার্তা? আমি তো অশ্লীল কথাবার্তার অপর্যন্ত বলিনি। কেন, তুমি প্রকৃতির ডাকে সাড়া দাও না? তটিনী রেগে চিৎকার করে বলে উঠল, চুপ করুন আপনি, না হলে এক্ষুনি রুম থেকে বের করে দিব। তার কথার ধরন দেখে মাধুর্য উচ্চস্বরে হাসতে লাগলো। তার হাসির মাঝে তটিনী লক্ষ্য করলো মাধুর্যের হাতে কিছু অংশ লাল হয়ে গিয়েছে। সে রাগ ছেড়ে চিন্তিত হয়ে মাধুর্যের পাশে বসলো। তার হাত টেনে সামনে এনে দেখলো হাতে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছে। দাঁত দিয়ে জিভ কাটলো সে। বুঝতে বাকি নেই হাত চেপে ধরার কারণে মাধুর্যের হাতে তার নখ গেঁথে গিয়েছিল। মাধুর্য এত সময় পর বুঝতে পারলো তখন জ্বালা অনুভব করার কারণ। সে তটিনীকে রাগানোর জন্য বলল, ইস, আমার স্বাদের হাতটার কি বাজে অবস্থা হয়েছে। লজ্জা পেল তটিনী। দ্রুত উঠে সব ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো, কিন্তু কোনোটাতেই পেল না। তার অস্থিরতা দেখে মৃদু হাসলো মাধুর্য। উঠে এসে তটিনীর হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিল। খুঁজে পাবে না তুমি। কোথায় কি আছে তুমি তো জানোই না। খুঁজে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনার হাতে যে লেগেছে, আমি ওষুধ লাগিয়ে নেব, তুমি শুয়ে পড়ো। তটিনীকে শুয়ে দিয়ে তার গায়ে কাঁথা টেনে দিয়ে মাধুর্য বলল, তুমি ঘুমাও, আমি দরজা জানালা চেক করে আসছি। তটিনী মাধুর্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তে করা কাজে সে ভীষণ অনুতপ্ত। ইস, কত ব্যথা পেয়েছে ছেলেটা। গোছানো বিছানায় বারবার গুছিয়ে রাখছে তটিনী, আবার কখনো টেবিলে থাকা জিনিসগুলো নাড়াচাড়া করে আবারও ঠিক করে রাখছে। এটাই ইদানিং যেন তার নিত্যদিনের সকালের রুটিন। এই সময়টা মাধুর্য অফিসের জন্য তৈরি হয়ে থাকে। তটিনী আগে থেকেই সব গুছিয়ে রাখে। মাধুর্য নিজের মতো চুপচাপ তৈরি হতে থাকে। তটিনী ভেবেছিল বাহানা করে তাকে টাই পরিয়ে দেবে, কিন্তু বেচারির আশা অপূর্ণই রয়ে গেল। কারণ মাধুর্য টাই পরেই না। কি আর করার আছে? নানা কাজের বাহানায় রুমে ঘুরঘুর করে সে আর চোখে মাধুর্যকে পরখ করতে থাকে। চিরুনি টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে গেল মাধুর্য। তটিনী জানে এখন সে সোফায় বসে পড়ে মোজা পড়বে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে মাধুর্য তটিনীকে ডাকতে যাবে, সেই মুহূর্তে তটিনী রান্নাঘর থেকে ছুটে এলো। তবে তার কাছে পৌঁছানোর আগে থেমে গেল সে। মৃদুস্বরে বলে উঠল, ও মা গো। এক পা উপরে তুলে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল। মাধুর্য তাড়াতাড়ি ব্যাগটা রেখে এগিয়ে গেল। তটিনীর হাত থেকে টিফিন বক্সটা টেবিলে রেখে তাকে ধরে সোফায় বসালো। কি হয়েছে তটিনী, পায়ে ব্যথা পেয়েছো? দেখি পা এদিকে দাও। পায়ে হাত দেওয়ার আগে সরিয়ে নিল সে। আরে কিছু হয়নি, আমি ঠিক আছি, আপনি যান, আপনার দেরি হয়ে যেতে পারে। হবে না, দেখি পা দেখাও। তটিনীর বাম পা সামনে এগিয়ে আনতেই মাধুর্যের চোখ কপালে উঠে গেল। তার বৃদ্ধা আঙ্গুলটির নখ ভেঙে একবারে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। মাধুর্য এক প্রকার দৌড়ে গিয়ে মলম আর তুলা নিয়ে এলো। রক্ত পরিষ্কার করতে করতে বলল, সাবধানে চলাফেরা করবে তো। সবসময় এত বেখেয়ালি হলে তো যখন তখন এরকম একটা বিপদ হয়ে যাবে। তুমি এখন আর ছোট নেই তটিনী। আপনার ব্যাগে খাবার রাখতে ভুলে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে দিতে গিয়ে লেগে গিয়েছে। ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো মাধুর্য। বক্সটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বলল, আস্তে আস্তে উঠে দরজা লাগিয়ে দাও, না হলে কেউ ঢুকে যেতে পারে। সাবধানে থেকো, আর দরজা খোলার পূর্বে দেখে নেবে কে এসেছে। তটিনীও বুঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বেলের শব্দ পেতেই দৌড়ে যেতে নিয়েও ফিরে এলো তটিনী। পুনরায় আয়নায় নিজেকে আরেকবার পরখ করে নিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খোলার পরই মুখে হাসি লেগে থাকা পরিপাটি হয়ে থাকা তটিনীকে দেখে মৃদু হাসলো মাধুর্য। মেয়েটা যে তার আসার পূর্ব মুহূর্তে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকে এটা সে জানে। ভালো লাগে তার। আগে সারাদিন কাজের পর বাড়িতে ফিরে সব কাজ একা গুছিয়ে করতে গিয়ে হাঁপিয়ে উঠতো সে। একা একা থাকতে তার একদম ভালো লাগতো না। কথা বলার কোনো মানুষও ছিল না বলেই তার বাড়ি ফিরতেও
মন টানত না। এখন যেন তার মন বাড়ি ফেরার জন্য মন আনচান করে। এই কয়েক মাসে দরজা খোলার পর মুখে মিষ্টি হাসি থাকা তটিনীকে দেখে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কোনো দিনের ব্যতিক্রম হলে তার মন অস্থির হয়ে ওঠে। মাধুর্য মোজা খুলে গুছিয়ে রাখার পর তটিনী তাকে এক গ্লাস শরবত এগিয়ে দিল। শরবত পান করার সময় মাধুর্য খেয়াল করলো মেয়েটা ওড়নার কোণ বারবার নিজের আঙুলে পেঁচিয়ে যাচ্ছে। মুখে থাকা শরবতটা গিলে জানতে চাইলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু বলবে? শরীর খারাপ হয়েছে? বাইরে থেকে কোনো কিছু আনতে হবে? না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না। আপনি যান, কাপড় পরিবর্তন করে আসুন, আমি হালকা কিছু খাবার দিচ্ছি। মাধুর্য উঠে রুমের দিকে যাবে তখনই তটিনী পেছন থেকে ডাকলো। মাধুর্য তাকানোর পর আমতা আমতা করে বলল, কাল সন্ধ্যায় আপনার সময় হবে। আসলে ঢাকা থেকে আসার পর যা এনেছি তার অনেক কিছু ইতিমধ্যে শেষ। আমি তো এখনো ভালো মতো কিছু চিনি না, তো যদি একটু। মাধুর্য বুঝলো তটিনীর কথা। কয়েক সেকেন্ড ভেবে বলল, ঠিক আছে, তৈরি থেকো, নিয়ে যাব। মাধুর্য রুমে চলে যেতেই তটিনী খুশিতে লাফাতে লাগলো। মুখ থেকে যেন তার হাসি সরছেই না। হঠাৎ সে স্থির হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, পরশুদিন যে আমার জন্মদিন তা কি উনি জানেন? মনে তো হয় না। না জানলে না জানুক, না জানলে না জানুক। উনি আমাকে কোনো উপহার দিক বা না দিক, আমি তো দেব। উফ, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। বলেই মিটিমিটি হাসলো তটিনী। তার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মাঝরাতে পানির পিপাসা অনুভব করছে মাধুর্য। ঘুম হালকা হয়ে এলো তার। শোয়া থেকে উঠে মাথার কাছে থাকা জগ থেকে পানি পান করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেবে তখন তার নজর আটকে গেল পাশে ঘুমিয়ে থাকা তটিনীর দিকে। মুচকি হাসলো সে। বেনির ভেতর থেকে কয়েকটা ছোট ছোট চুল বেরিয়ে তার মুখে লেপ্টে আছে। মৃদু হেসে আলতো হাতে চুলগুলো চোখের কাছ থেকে সরিয়ে দিল। মেয়েটা তার প্রথম নজর কেড়েছিল তার এক আত্মীয়ের বিয়েতে। সেদিন যতটা সময় নিয়ে বিয়েতে উপস্থিত ছিল তার চোখ অজানা কারণে বারবার এই নাম না জানা মেয়েটিকে খুঁজে চলেছিল। পরে অবশ্য নিত্যদিনের বিভিন্ন ঘটনার কারণে ভুলে গিয়েছিল, কিন্তু মেয়েটা যেন তার ভাগ্যেই ছিল। হ্যাঁ, মাধুর্য তাই বিশ্বাস করে। তা না হলে এত এত মেয়ের ছবির মাঝে তার মায়ের কেনই বা তটিনীকে পছন্দ হবে? সেদিন তার মা অনেকগুলো মেয়ের ছবি নিয়ে এসেছিলেন। উনি এবার মনস্থির করে রেখেছিলেন ছেলেকে বিয়ে না করিয়ে চট্টগ্রামে ফিরিয়ে দেবেন না। হয় বিয়ে করে বউ নিয়ে যাবে, না হয় বাবা মায়ের সাথে থাকবে। এত মেয়ের ছবির মাঝে তটিনীর ছবিটা সহজেই তার নজর কেড়ে নেয়। এতগুলো দিন পর আবারও মেয়েটাকে দেখে তার হৃদয় কেঁপে উঠল। সেদিনই সে ঠিক করেছিল তুমিই আমার জীবনসঙ্গী হবে। দ্বিতীয়বার যখন তোমার খোঁজ পেয়েছি তাই হারিয়ে যেতে দেব না। এই ভেবে অনেক কিছু করে সে তটিনীকে নিজের জীবনসঙ্গী রূপে পেয়েছে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোনো ভুল করেনি তো, কারণ তটিনী এখনও তার সাথে সহজ হয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে না চাইতেও তার অবচেতন মনে চিন্তা ভর করে যে তটিনী শুধু নিজের বাবা মায়ের কারণে বিয়ে করে। এরূপ নানা চিন্তা ভাবনার মাঝে ঘুম এসে ধরা দিল মাধুর্যের চোখে। নিত্যদিনের মতো ফুরফুরে মেজাজে সব কাজ করছে তটিনী। আজ তাকে আরো বেশি খুশি দেখাচ্ছে, কারণ সন্ধ্যায় সে আর মাধুর্য বাইরে যাবে। প্রতিদিনের মতো আজও মাধুর্য তৈরি হওয়ার সময় তটিনীর রুমের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে আজ একটু ব্যতিক্রম হলো। মাধুর্য রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাইরে এসো তটিনী, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সকালের নাস্তা শেষে মাধুর্য চুপচাপ সোফায় বসে রইল। তার অন্যরকম ব্যবহারে তটিনীর সন্দেহ হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আজ অফিস বন্ধ নাকি? না, যাব, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। জানো, আমি না অনেকদিন ধরে ভেবেছি, শেষ পর্যন্ত সবকিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি এই সিদ্ধান্তে আর কেউ খুশি না হোক, তুমি অনেক খুশি হবে। মাধুর্যের কথা বলার ধরন তটিনীর সুবিধার মনে হলো না। কি সিদ্ধান্ত? আর আপনি এইভাবে কথা বলছেন কেন? দয়া করে পরিষ্কার করে বলুন। তুমি বলতে না তুমি আমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করনি, বাবা মায়ের সিদ্ধান্তে বিয়ে করেছো। আমিও তোমাকে বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি। অতঃপর বুঝলাম নিজের ইচ্ছে ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে আমি তোমার উপর তা চাপিয়ে দিচ্ছি। হয়তো তুমি তোমার পার্টনার থেকে আরও বেশি কিছু আশা করো যা আমার মধ্যে নেই। তাই তো তুমি বিয়েতে প্রথম দেখাতেই না করে দিয়েছিলে। যা হয়েছে তা পরিবর্তন করা তো সম্ভব নয়, তবে শুধরে নেওয়া সম্ভব। মাধুর্যের কথা শুনে তটিনীর কান ঝাঁঝা করছে। দিবা স্বপ্ন দেখছে কিনা তার সন্দেহ হচ্ছে। কোনো রকমে কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে। আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? চিন্তা করো না তটিনী, তোমাকে আর কেউ জোর করবে না। আমার কথাও ভেবো না। আমি যা ভুল করেছি তা আমি ঠিক করে দেব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল মাধুর্য। তটিনী ধপ করে মাটিতে বসে পড়ল। সকাল থেকে কত কিছু পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ভেবেছিল আজ মাধুর্যকে মনে থাকা গোপন কথাগুলো বলেই দেবে, তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হায়, ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছেন বিধাতা। হু হু করে কেঁদে উঠল তটিনী। মজা করতে গিয়ে বলা কথাগুলোই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কেই বা জানত। দরজা খোলার পর আজ যেন অন্য এক তটিনীকে দেখতে পেল মাধুর্য। তাদের বিয়ে হয়েছে 9 মাস হয়ে গিয়েছে। এই বাড়িতে তারা একসাথে আছে 5 মাসের উপরে। এই 5 মাসে এমন কোনো দিন নেই যেদিন তটিনী পরিপাটি হয়ে মুখে হাসি রেখে দরজা খুলে দেয়নি। তবে আজ তটিনীর মুখে নেই কোনো হাসি। মুখশ্রীতে ছেয়ে আছে বিষাদের ছায়া। চোখের জল শুকিয়ে গিয়েছে, মাথার চুল এলোমেলো।
অনেকখানি বিধ্বস্ত লাগছে তাকে। মাধুর্যের মুখশ্রীতেও ছেয়ে আছে গম্ভীরতা। কোনো রকম কথা না বলে সে ভেতরে চলে গেল। অনুভূতিহীনভাবে মাধুর্যকে খাবার বেড়ে দিচ্ছে তটিনী। অন্যদিন দুজনে একসাথে খাবার খেত। সে পরে বসবে বলেও মাধুর্য জোর করে বসাতো, কিন্তু আজ মাধুর্য একটা শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ খেতে লাগলো এবং এমন ভাব করলো যেন এই মুহূর্তে এই জায়গায় সে ছাড়া অন্য কারো উপস্থিতি নেই। ভীষণ রকমের কান্না পেল তটিনীর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাতগুলো নাড়াচাড়া করে চলেছে সে। ভাতের একটা দানাও তার মুখে ওঠেনি। মাধুর্য খেয়ে উঠে গেল। হাত ধুয়ে টেবিলের কাছে এসে পানি খেয়ে গম্ভীর কণ্ঠ বজায় রেখে বলল, রুমে টেবিলে একটা কাগজ আছে, খেয়ে ওটা পড়ে নিও, তারপর নিজের মতামত জানাবে আমাকে, বলে অন্য একটা রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল সে। মাধুর্যের কথা শুনে তটিনীর খাওয়ার রুচি একদমই চলে গেল, কিন্তু খাবার নষ্ট হবে এই কারণে জোর করে যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে ঘরে ফিরে গেল। দেখলো ঠিকই টেবিল ভাঁজ করা একটা সাদা কাগজ। এটা কি ডিভোর্স পেপার? কিন্তু অর্ধেক বেলার মধ্যে তো এটা তৈরি করা অসম্ভব। তার মানে কি মাধুর্যের মনে আগে থেকেই সম্পর্ক শেষ করার চিন্তা ছিল? এতগুলো দিনে কি আমাকে এতটুকু ভালোবাসতে পারেনি সে? ভালো না বাসুক, অন্তত স্ত্রী হিসেবে কি একটু দুর্বলতা তৈরি হয়নি তার মাঝে? হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মনের কথা মুখে বলতে পারিনি, জানি এটা আমার ব্যর্থতা। তবে ভালোবাসা কি শুধু মুখে বলতেই সত্যি হয়? সে কি তার প্রতি আমার ছোট ছোট কেয়ার, যত্ন এসব লক্ষ্য করেনি? কখনো কি করেনি? এখন আমি বাবা মাকে কি উত্তর দেব? এই মুহূর্তে যদি আমি তাদের এই বিষয়ে কিছু না জানাই তবে তারা চিন্তা করবে। এখানেও এমন কেউ নেই যে সামনাসামনি কথা বলে সিদ্ধান্ত নেবে। কি করব এখন আমি? কথাগুলো বলার সময় তটিনীর চোখ থেকে অনবরত জল ঝরেই যাচ্ছিল। এক সময় অনেক সাহস জুগিয়ে সে কাগজটা খুলে দেখলো। কাগজটা সম্পূর্ণ দেখার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখের জল পড়ে থেমে গেলেও পর মুহূর্তে আরো দ্বিগুণ বেগে তা গড়িয়ে পড়তে লাগলো। কাগজটা হাতের মুঠোয় নিয়ে ছুটে এলো পাশের রুমে। মাধুর্য একটা বই খুলে বসেছিল। কোথা থেকে তটিনী ছুটে এসে ধুম করে তার পিঠে একটা মেরে বসলো। ব্যথায় মৃদু চিৎকার করে উঠল সে। পিঠে হাত দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে জল, কিন্তু মুখে রাগীভাবে তটিনীকে দেখে ব্যথা নিয়েও মৃদু হাসলো মাধুর্য। সে জানতো মেয়েটার প্রতিক্রিয়া এরূপই হবে। ঝাঁঝালো কণ্ঠে কাগজটা দেখিয়ে তটিনী জানতে চাইল, এসব কি সব লিখেছেন এখানে? কেন? ভুল কি লিখলাম? যা সত্যি তাই তো লিখেছি। কি সত্যি? কোনো কিছু সত্যি না। মজা মনে হয় সব আপনার কাছে? কোনো সত্যি নেই। আসলেই তুমি অস্বীকার করতে পারবে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে? আমি তোমাকে চেনার আগে থেকেই তুমি আমাকে চিনতে? এটা অস্বীকার করতে পারবে? চুপ হয়ে গেল তটিনী। সে ভেবেছিল অন্যভাবে মাধুর্যকে কথাটা জানাবে, কিন্তু সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি তার বলার আগেই মাধুর্য সত্যিটা জেনে গিয়েছে। কাগজটাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল। মনের কথা আগেই বলে দিতে পারতে, তাহলে আর এত চোখের জল ফেলতে হতো না। পুরোই ভূতনি লাগছে তোমাকে। এতদিন তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো, আজ না হয় আমি কয়েক ঘন্টার জন্য খেললাম। কখন থেকে জানতেন আপনি? তটিনীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সে বলল, এখানে আসার আগে থেকেই আমি সব জানতাম। তোমার এক বান্ধবী আমাকে বলেছিল, তবে সেও নিশ্চিত ছিল না। তবে আমি ঢাকা থেকে আসা তোমার বই খাতাগুলো গুছিয়ে রাখার সময় তোমার ডায়েরিগুলো মাঝে একটা শেষ হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পাই। তাতে অর্ধেকের চেয়েও বেশি অংশ জুড়ে তো আমার কথাই লেখা ছিল। তখন আমি সহজেই বুঝতে পেরে গিয়েছি তোমার মাথায় কি চলছিল। এতদিন আমি কিছু বলিনি, কারণ আমি চাইছিলাম তুমি কি করো সেটা দেখতে। কাল তোমার জন্মদিন, এটা আমার মনে আছে। তারপরও আগের দিন যখন বললে আজ বাইরে যাবে, তখনই ধারণা করেছিলাম তুমি হয়তো কিছু বলবে, তাই সকালবেলা ইচ্ছা করে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। জানতাম তুমি বোকামে, কিছুই বুঝবে না। তো কেমন লাগলো জন্মদিনের চমক? তটিনী পুনরায় মাধুর্যের বাহুতে জোড়া একটা থাপ্পড় মারল। মাধুর্য হালকা শব্দ করে বলল, দেখতে চিকন হলে কি হবে, হাতে জোর আছে ভালো। পুরো হাত জ্বলে গেল আমার। আরো মারবো, মারতে মারতে শেষ করে ফেলবো। জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, এতটা চমকে গিয়েছিলাম। চিন্তা করতে করতে যদি হার্ট অ্যাটাক করে পড়ে থাকতাম তখন কি হতো? দেখার মতো কেউ নেই। তখন মরে পড়ে থাকলে আপনার মজা বেরিয়ে যেত। চুপ, কি সব বাজে কথা বলছো? কেন? তুমি যখন আমার সাথে অভিনয় করেছিলে তার বেলা প্রথম দিকে তো আমার মধ্যে অপরাধবোধ কাজ করতো যে আমি বুঝি কাজটা ঠিক করিনি। যখন জানতে পেরেছি তোমার মনে এক কিন্তু মুখে আর এক, তখন ইচ্ছা করছিল তুলে আছাড় মারি। ভেবেছিলাম তুমি বোকা, শান্তশিষ্ট, কিন্তু পেটে পেটে যে এই চলছে তা তো বুঝতে পারিনি। তটিনী বাচ্চাদের মতো হেসে মাধুর্যকে জড়িয়ে ধরে বলল, একটু মজা করেছি আর কি। আমি আপনার বিয়ে করা বউ, আমি আপনাকে না জ্বালালে আর কে জ্বালাবে? হুট করে হারিয়ে গিয়েছিলেন, এরপর যখন পাত্রের জায়গায় আপনাকে দেখলাম তখনই মাথায় দুষ্ট বুদ্ধি চেপেছে। মাধুর্য তটিনী মাথায় হাত রেখে বলল, সেই সময় জানালে না কেন? সেই সময় বলে দিলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না। আপনি যদি প্রত্যাখ্যান করেন এই চিন্তা করে বলতে ভয় পেয়েছিলাম। আমি হুট করে কারোর সাথে কথা বলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল, আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন। মাধুর্য তটিনীকে নিজে থেকে ছাড়িয়ে তার চোখে তাকিয়ে বলল, বলবো বলবো করে যে এত বছরে বলতে পারিনি তা কি
এখনো নিজের মাঝে লুকিয়ে রাখবে তটিনী, বলবে না? তটিনী হেসে মাধুর্যের গাল নিজের দু হাতের মাঝে নিয়ে সুরালো কণ্ঠে গেয়ে উঠল, বলবো বলবো করে বলা হয়নি, কপালে যাই থাকুক না কেন বলবো ভেবেছি। এই কিছু কথা মনের যা আগে বলা হয়নি, ছিলাম আমি লুকিয়ে এতটা দিন, আজ সাহস করে বলেই দেবো ভেবেছি। শোনো তাহলে মনের কথা, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের কিন্তু এখানেই সমাপ্তি হয়ে গেছে, দেখা হবে নতুন কোনো গল্পে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।